পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। যেটা আমরা জানতে পেরেছিলাম 16ই আগস্ট প্রাক্তন রামপুরহাটের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দেহ উদ্ধার হয়েছিল তার 5 নম্বর পার্টি অফিসের থেকেই। জানা যাচ্ছে যে সে নিজে সুইসাইড করে এবং তার সাথে সাথে তিনি একটি সুইসাইড নোটও রেখে গেছিলেন, যেখানে কিন্তু তিনি মেনশন করেছিলেন যে তিনি তৃণমূল সরকার যখন তিনি তখন দলে থাকতেন তখন তিনি কোনো মন্তব্য পেশ করতে পারতেন না, বা অনিয়ম হলেও সেই দলের কোনো মন্তব্য তিনি পাঠ নিতে মানে তার নিজস্ব কোনো মন্তব্য তিনি রাখতে পারতেন না। পরবর্তী ক্ষেত্রে এটা জানা যাচ্ছে ঋতব্রত বাবু এই বিষয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়ে মুখ খুলেছেন এবং তিনি জানিয়েছিলেন 16ই আগস্ট যেদিন এই ঘটনাটা ঘটে তার আগে কিন্তু তার আশিস বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছিল এবং তিনি বলেছিলেন যে প্রথমে তিনি মানে অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায় তাকে প্রথম ফোন করেন সকাল 10:12 তার পরবর্তী ক্ষেত্রে আশিস বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বাবুকে ফোন করেন ওই 3:10 নাগাদ। তখন তার অর্থাৎ ঋতব্রত বাবুর ফোনটা মিসড কল হয়ে যায়, কারণ তিনি ফোনে কথা বলতে পারেন না। মিস কল দেখে কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়কে ফোন করে 3:57 অথবা যেটা জানা যাচ্ছে যে এই যে ওদের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেখান থেকেও কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝতে পারেনি যে আশিস বন্দ্যোপাধ্যায় এরকম চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন, বা তিনি কোনো মানে তার কাছে কোনো তার অর্থাৎ যখন আশিস বন্দ্যোপাধ্যায়ের সাথে ঋতব্রত বাবু যখন ফোনে কথা বলছিলেন তখনও কিন্তু তিনি বুঝতে পারেননি যে আশিস বন্দ্যোপাধ্যায়ের মেন্টাল হেলথ কি ইস্যু। অর্থাৎ তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে 3 জন সহায়কের চাকরিটা স্থায়ী হবার কোনো বন্দোবস্ত হয়েছে কিনা। অর্থাৎ এই মানে তার কিন্তু এই পার্টি পলিটিক্স অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই পার্টি পলিটিক্স এর দিকেই তার কিন্তু সেই ধ্যান বা জ্ঞান ছিলেন, যেখান থেকে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছিলেন সেই ফোনটা করে যে তার যে 3 জন সহায়ক আছেন তাদের চাকরির যে বন্দোবস্ত সেটা কি, মানে সেটার ফাইনাল ডিসিশন কি হয়েছে সেই নিয়ে কিন্তু তাদের কথোপকথন হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এটা জানিয়েছিলেন যে আশিস বন্দ্যোপাধ্যায় কিন্তু তার দলকে প্রচন্ড ভালোবাসেন এবং তার দলের উপর একটা অস্থায়ী বিশ্বাস ছিলেন, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রেও কিন্তু এই আশিস বন্দ্যোপাধ্যায় তার দলের হয়ে কোনো কথা বা বক্তব্য রাখতে পারতেন না। যদিও বা তাদের চোখের সামনেই কোনো অনিয়ম ঘটছে বা অনিয়মের কোনো তারা ইঙ্গিত পাচ্ছে, তারপরেও কিন্তু তারা কোনো বক্তব্য রাখতে পারতেন না বলে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই আমাদের সেই সূত্র মারফত জানিয়েছেন। এবং তারপরে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই কথাটাও জানিয়েছিলেন যে 2026 সালে যখন বিধানসভা ইলেকশনের পর যখন এই মানে এই বিজেপি সরকার যখন আসেন রাজ্যে তখন কিন্তু তাদের এই দলের মধ্যে একটা ডিভিশন ঘটেছিল। অর্থাৎ আমরা যেটা জানতে পারি একটা হচ্ছে কালীঘাট তৃণমূল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হেড, আর অন্যদিকে কিন্তু ঋতব্রত শিবির যেখানে মমতা মানে পুরনো তৃণমূলের কিন্তু অনেকজন মেম্বার্সরা কিন্তু সেই ইয়েতে ঋতব্রত পন্থীতে যোগ দিয়েছিলেন এবং তার সেখানে কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়ও যোগ দিয়েছিলেন। ফলে আমরা এটা দেখতে পেয়েছি যে আশিস বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার ওই সুইসাইড নোটে যেটা লিখেছিলেন যে তার দলের হয়ে তিনি অনিয়ম বা তার দলের হয়ে তিনি যে বক্তব্য রাখতে পারতেন না সেটাও কিন্তু তিনি এই তার ওই সুইসাইড নোটে মেনশন করেছিলেন। সেই নিয়ে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে আমরা অর্থাৎ এখানে কিন্তু ঋতব্রত নিজের কথাও বলেছিলেন যে তিনি জানিয়েছিলেন যে আশিস বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কিন্তু অনেকেই সেই দলের কিন্তু সেই অনিয়ম হলে সেই বক্তব্য পেশ করতে পারতেন না। অর্থাৎ প্রাথমিক তদন্ত অনুযায়ী যেটা উঠে এসেছে যে আশিস বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সুইসাইড করেন কারণ কি তিনি অনেকদিন ধরে মেন্টাল অ্যাওয়ারনেস বা মেন্টাল সিকনেসে ভুগছিলেন। পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ কিছুদিন পর যখন এই ঘটনাগুলো ঘটছে যে তিনি ঠিক মতন অনিয়ম করছেন, তার নিজের শারীরিক চর্চা করছেন না বা তিনি ঠিক মতন মর্নিং ওয়াক যাচ্ছিলেন না, যেখানে তিনি প্রত্যেকদিন মর্নিং ওয়াকে যেতেন গান্ধী পার্কে, সেখানেও কিন্তু তাকে মানে সেখানেও তিনি যাচ্ছিলেন না বা তিনি তার পুত্র বা স্ত্রীর সাথে ঠিক মতন কথোপকথন বলছিলেন না বাড়িতেও। সেখান থেকে কিন্তু একটা ফ্যামিলির সূত্র মারফত আমরা জানতে পারি যে এই আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন একটা মেন্টাল সিকনেসে ভুগছিলেন। অর্থাৎ তিনি যখন হেরে যান এই দীর্ঘ বছর যখন তিনি একটা দলের হয়ে কাজ করেছেন আর সেখানে যখন তিনি মন্তব্য পেশ করতে পারছিলেন না, তার ফলে তিনি যখন হেরে যায় তার মনের মধ্যে অনেকটা আঘাত লেগেছিল বলে আমরা জানতে পারছি। পরবর্তী ক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এটা জানিয়েছেন যে তার তদন্ত অর্থাৎ এই যে ঘটনাটা ঘটেছে বা তার যে ডিপ্রেশনের কারণ সেই ঘটনার কিন্তু তদন্ত শুরু হোক এবং এর পেছনে কি আসল কারণ বা তাকে ফোর্সফুলি কি সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে সেটাও কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন। এবং তার পাশাপাশি এটাও বলেছেন যে তার তদন্তের সম্পূর্ণ তদন্ত স্পেসিফিক ভাবে তার জন্য তার সম্পূর্ণ তদন্ত হোক। এবং তার পাশাপাশি এটাও তিনি জানিয়েছেন যে আশিস বাবুর যে মৃত্যু ঘটেছে তার যে প্রকৃত কারণ কি আছে সেটাও যেন প্রাথমিক তদন্তে যেন উঠে আসে তাদের আমাদের সকলের হাতে। অর্থাৎ এই ঋতব্রত কিন্তু তার
বক্তব্য রেখেছিলেন তার দলের আশিস বন্দ্যোপাধ্যায়, যে অনেক দীর্ঘদিনের পুরনো সাথী ছিলেন তৃণমূল কংগ্রেসের, তার হয়েও কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন এই কথা রাখছেন যে তিনি তার আগে অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর আগে ঋতব্রত বাবুর সাথে যে তার কি কি কথোপকথন হয়েছিলেন এবং তিনি অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায় কি নিয়ে কথা বলেছিলেন সেটাও কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। আরো তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। রাত দিন 7 দিন।